রাতের আঁধার ধীরে ধীরে বাড়ছে। আমন্ত্রিত অতিথিদের অনেকেই তখন অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফিরছেন। সবেমাত্রই অনুষ্ঠান শেষ হয়েছে। কজন ছাত্রছাত্রী মিলে স্যারের আদেশে ক্যাম্পাস পরিষ্কার করছিল। ধ্রুব তখন এক প্রকার হাওয়া বলা চলে। কোথায় গেছে কে জানে। অদিতি তখন ভাগে পড়া কাজগুলো শেষ করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাবে যাবে অবস্থা। হঠাৎ ওর পেছনে এসে দাঁড়ালেন ধ্রুবর বাবা সৌরভ ইয়ামিন। অদিতির সঙ্গে আলাদা করে দুটো কথা বলবেন ভেবেই সবাই চলে গেলেও এতক্ষণ ধরে বসেছিলেন। ধ্রুবর বাবা ডাকলেন পেছন থেকে, শোনো মেয়ে। অদিতি ব্যাগ গোছাতে গোছাতে পেছন ফিরে তাকালো। সৌরভকে দেখে ও রীতিমতো চমকে ওঠে। ব্যাগটাক ফেলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। প্রধান অতিথি স্বয়ং তাকে ডাকছে। অদিতি কিছুটা গুটিয়ে গেল যেন এই কথা চিন্তা করে। ও তখনও ধ্রুবর বাবাকে চেনে না। ও শুধু চেনে সৌরভ ইয়ামিন, যে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছেন। সৌরভের ডাকে অদিতি 7 পা চিন্তা করে এগিয়ে গেল। গলার স্বর নিচু রেখে বলল, আসসালামু আলাইকুম স্যার। ধ্রুবর বাবা অদিতিকে জহুরি চোখে আগাগোড়া দেখলেন। বাবা হিসাবে ওনার ছেলেকে তো উনি চেনেন। চূড়ান্ত বেয়াদব, উগ্র বখাটে একটা ছেলে কেমন মেয়েকে ভালোবেসেছে সেটা উনি একবার পরীক্ষা করে দেখে নিচ্ছেন। নীল রঙের শাড়ি পরা, মোটামুটি ছিমছাম গড়নের একটা মেয়ে। মুখে আজকাল যুগের ছেলে মেয়েদের মতো একগাদা মেকআপ নেই, সামান্য কাজল চোখে। মুখের আদল ভারী মিষ্টি, সরল ভীষণ। এই অনুষ্ঠানে অনেক ছেলে মেয়ে শাড়ি টাইট ফিট করে পরে এসেছিল আজ। কজন কোমর দেখিয়ে নেচেছেও সবার সামনে। অথচ এই মেয়ের এতটা মার্জিতভাবে শাড়ি পরা ওনাকে ওনার মরহুম স্ত্রীর কথা মনে করিয়ে দিচ্ছে আজ। কারিশমা এভাবেই গা ঢেকে কোমরের দিকে শাড়িতে ডজন সেফটি পিন লাগিয়ে মার্জিতভাবে শাড়ি পরত। আজ অবধি কেউ বলতে পারেনি কারিশমার গায়ের বাঁক কেমন ছিল, এতটাই মার্জিত ছিল সে। এই মেয়েটাও তেমনই, অত্যন্ত মার্জিত। আজকাল ঢাকা শহরে কিছু বকে যাওয়া মেয়ের ন্যায় নয়। ব্যাস, সৌরভের বাবা মনটা অদিতিকে দেখে ভীষণ তুষ্ট হলো। সম্ভবত ছেলের বউ হিসেবে অদিতির মধ্যে নিজের স্ত্রীর গুণগুলো উনি দেখেছেন। সৌরভ কণ্ঠে মায়া ঢেলে বললেন, কেমন আছো তুমি মা? অদিতি অবাক। উনি অদিতির ভালো মন্দ কেন জিজ্ঞেস করছেন? তবুও সম্মান রক্ষার্থে অদিতির জবাব দিল, জি ভালো স্যার, আপনি? সৌরভ যারপরনে খুশি হলেন অদিতির আলাপে। হাসি খুশি মুখে জবাব দিলেন, ভালো আছি মা। তোমার বাড়ি কোথায়? অদিতি তখনও অবাক। ও জবাব দিল, লক্ষ্মীপুর। সৌরভ চমকে উঠলেন, জিজ্ঞেস করলেন, লক্ষ্মীপুরের কোথায়? অদিতি জবাব দিল, ইসলামপুর স্যার। সৌরভ হুট করে কিছু যেন মনে পড়ে গেল। উনি বিস্মিত হয়ে বললেন, আরে, ওখানে তো আমি গেছিলাম একদিন আমার জোয়ান বয়সে বন্ধুবান্ধব নিয়ে। আমার একটা প্রজেক্টের কাজ ছিল তোমাদের গ্রামে। গ্রামটা অনেক সুন্দর ছিল, আমার ভীষণ এনজয় করেছিলাম। অদিতি অবাক হয়েছে বটে, দুনিয়াটা আসলেই গোল। ও ভদ্রতার খাতিরে বলল, আরেকবার ওদিকে গেলে আমাদের বাড়িতে যাবেন স্যার। সৌরভ যেন হাতে চাঁদ পেলেন, খুশিতে গম গম করে উঠে বললেন, হ্যাঁ অবশ্যই। তোমার বাবার নাম, বাড়ির ঠিকানাটা দিও। আমি ওদিকে বেড়াতে গেলে তোমাদের বাড়িতে ঘুরে আসতে চাই। পুরনো দিনটা আবার ফিরে পেতে কার না ভালো লাগবে। অদিতি এবার কিছুটা হীনমন্যতায় ভুগতে লাগলো। ওদের ওই অত ছোট বাড়িতে এত বড় গণ্যমান্য মানুষ যাবেন। ওদের বাড়িতে গেলে ওরা তো সেইভাবে ওনার খেয়ালই রাখতে পারবেন না। অদিতি কিছুটা দোনামোনা করতে লাগলো। হঠাৎ কোথা থেকে ধ্রুব বড় বড় পা ফেলে এগিয়ে এলো ওদের দিকে। সৌরভ আগ বাড়িয়ে অদিতিকে কিছু বলতে যাবেন, ধ্রুব তখন ওদের সামনে দাঁড়ালো এসে। ওর শ্বাস প্রশ্বাস অশান্ত, চোখ দুটো মারাত্মক লাল। অদিতি সৌরভের দিকে চেয়ে যেন ফুঁসছে। ওদের কাছে এই শুরুতেই অদিতিকে দিল এক রাম ধমক, অদিতি, জাস্ট লিভ। হঠাৎ ধ্রুবর এত বড় ধমক খেয়ে অদিতি রীতিমতো চমকে উঠে তাকালো ওই গুরুগম্ভীর একরক্ষা রাগান্বিত ধ্রুবর মুখের দিকে। সৌরভ নিজেই অবাক। ধ্রুব পারে না এক্ষুনি অদিতিকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। অদিতি অবাক হয়ে সৌরভের দিকে একবার চেয়ে আবার ধ্রুবর দিকে তাকালো। বলতে চাইলো যেন কিছু, আপনি, উনি এসেছেন। অদিতিকে কিছু বলতে দেওয়া হলো না। ধ্রুব চোখ বুজে রেখে বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে নিজেকে শান্ত করার খুব চেষ্টা চালালো। পরপর চাপা স্বরে রাগী কণ্ঠে এতটুকু বলল, আই সেভ, লিভ রাইট নাও। ধ্রুবর এমন অদ্ভুত ব্যবহারগুলো অদিতির কাছে সম্পূর্ণ নতুন। ধ্রুব ওর মতো স্বল্প পরিচিত এক মেয়ের সঙ্গে এভাবে কথা বলছে, ভাবতে অবাক হচ্ছে অদিতি। অদিতি অপমানিত ভঙ্গিতে সৌরভের দিকে তাকালো। ভদ্রলোকের মুখটা শুকনো লাগছে, ভয়ঙ্কর অপমানিত বোধ করছেন যেন। অদিতি বুঝল না ধ্রুব হঠাৎ এমন রেগে গেল কেন। তাও একজন গণ্যমান্য অতিথিকে অপমান করছে।
অদিতি ধ্রুব রক্তচক্ষু দেখে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। সৌরভকে আস্তে করে সালাম করে চলে এলো সেখান থেকে। ও যেতে ধ্রুব এবার লাল চোখ নিয়ে দৃষ্টি ফেলল সৌরভের দিকে। ধ্রুব যেন নিজের মাঝেই নেই, কিছু একটা হারিয়ে ফেলার ভয়ে ও নিদারুণভাবে জর্জরিত। সৌরভ ছেলের কাজে কিছুটা বিরক্ত হয়ে বললেন, আমরা কথা বলছিলাম। ধ্রুব হাসল অতিষ্ঠ ভঙ্গিতে। কোমরে এক হাত রেখে আরেক হাত বাম চোখ ডোলে আবার সৌরভের দিকে তাকালো। তারপর তাচ্ছিল্য নিয়ে বলল, কথা বলছিলেন অদিতির সঙ্গে? কেন, হঠাৎ ওর সঙ্গে কি আপনার পছন্দ হয়েছে? ওকেও বিয়ে করতে চাইছেন? সৌরভ নিজের ওরজাত সন্তানের মুখে এমন সস্তা ছোট লোকের কথা শুনে ভয়ঙ্কর লজ্জায় পড়ে গেলেন। ছেলের মুখে ছেলের বউ নিয়ে এমন কথায় তার কান থেকে ধোঁয়া বের হতে লাগলো। উনি এত বড় কথা সহ্য করতে পারলেন না। আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে উঠলেন ছেলেকে, ভদ্রভাবে কথা বলো ধ্রুব, ও আমার মেয়ের বয়সী। ধ্রুব হাসে, ভ্রু বাঁকিয়ে নিজস্ব ভঙ্গিমায় বলে, মিস ট্রিনাও তো আমার জানা মতে তোমার মেয়ের বয়সী ছিল, রাইট? ওকে বিয়ে করতে পারলে অদিতি কেন নয়? সৌরভ চোখ রাঙালেন, বললেন, ট্রিনা মোটেও মেয়ের বয়সী ছিল না। ও আমার এজ গ্যাপ সবে 13 বছরের, যেখানে তোমার আপন মায়ের সঙ্গে আমার বয়সের গ্যাপ ছিল 10 বছর। রাগে বিবেক হারিয়ে ফেলো না ধ্রুব। ওহো, অপস, ভুল হয়ে গেল। ধ্রুব হাসে, যেন মস্করা করছেন সৌরভের সঙ্গে। সৌরভ নিজের রাগ সামলালেন। নিজের ছেলের এমন উচ্ছৃঙ্খল আচরণের জন্য তিনি যদি সবচেয়ে বেশি দায়ী হন তবে সেটা নিজেই। কথাটা আর কেউ না জানুক, উনি তো জানেন। তাই উনি ধীর গলা ছেলের ভুল বোঝাটা শুধরে দিতে চাইলেন। বললেন, তোমার জন্য অদিতির বাড়িতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাইছিলাম ধ্রুব। ধ্রুব হতভম্ব হয়ে তাকালো সৌরভের দিকে। চূড়ান্ত অবাক হয়ে বলল, তোমাকে কোন ব্লাডি রাস্কাল বলেছে আমি অদিতিকে বিয়ে করতে চাই? সৌরভ বললেন, বাবা হই আমি তোমার। তোমার চোখ দুটো আমার চেনা আছে। বাবা হই? ও গড! ধ্রুব আবারও কপাল চুলকে অতিষ্ঠভাবে হাসে। তারপর বহু কষ্টে হাসি থামিয়ে বলে উঠল, বাবা যদি হতেই তাহলে আমার মা অসুস্থ থাকা অবস্থায় পরকীয়া করে বেড়াতে না। আমার মা ক্যান্সারের বিছানায় শুয়ে কাতরে যাচ্ছিল, আর তুমি তার ওই নাজুক অবস্থায় ঘরের বাইরে মেয়ে নিয়ে ফুর্তি করতে বেরিয়েছিলে। সৌরভ হতভম্ব। ছেলের এই বিশ্বাসে তিনি বিস্ময় নিয়ে বললেন, আমি পরকীয়া করিনি। ট্রিনার সঙ্গে আমার দেখা হওয়া অনেক আগে হলেই আমি তোমার মায়ের মারা যাওয়ার পর ওকে ভালোবেসেছি। ও কখনোই তোমার মা জীবিত থাকা অবস্থায় আমাদের দুজনের মাঝে আসেনি। ধ্রুব হাসলো, টিটকারি করে বলল, ও তাই তো, মা মারা যাবার 2 মাস পরেই আমার ঘরে সৎমা এমনি এমনি এসেছিল, রাইট? সৌরভের রাগ লাগছে, তবু আজ সব বলা দরকার এই ভেবে বললেন, বিয়েটা আমি তোমার ভালোর জন্য করেছিলাম ধ্রুব, তুমিও সেটা জানো। আমাদের ঘরটা নারীবিহীন উচ্ছিন্নে চলে যাচ্ছিল, তুমি বিপদে চলে যাচ্ছিলে, তাই আমি আমাদের সবার কথা ভেবেই। ধ্রুব সৌরভের দিকে চেঁচিয়ে উঠে এবার, না, তুমি শুধু স্বার্থপরের মতো নিজের চিন্তা করেই বিয়ে করেছিলে। আমাকে এখানে খবরদার টানবে না। আমার ভালো তুমি কোনোদিনই চাওনি। সবার মধ্যে এভাবে চিৎকার করে বলা কথা সৌরভ লজ্জায় আশেপাশে তাকালেন। কেউ নেই এদিকে, তবুও তিনি আর ভরা মজলিসে অপমানিত হতে চাইলেন না। এখন ধ্রুব অন্ধভাবে ওনার প্রতি রেগে আছে। যে রাগ শুরু হয়েছিল ধ্রুব যখন 10 বছর বয়স, আজ ধ্রুব 25 বছরের ছেলে। এতটা বছর সে অনেক যত্ন নিয়ে বাবার প্রতি এই রাগগুলো অভিমানগুলো পুষেছে। এত সহজে এগুলো মিটবে না। ওকে এখন কিছু বোঝানো মানে শুধু শুধু সময় নষ্ট করা। পাশ থেকে স্যারকে চুপ দেখে সেক্রেটারি রাহুল নিচু গলা ধ্রুবকে বলল, তোমার বাবা চাইছেন তুমি তোমার পছন্দের মানুষকে বিয়ে করে সুখে থাকো, তাই তিনি বলছিলেন। ধ্রুব বাকিটা আর শুনলই না, চেঁচিয়ে উঠল আবার, ও গড প্লিজ, দয়া করে আমার লাইফ দখল করে দেওয়ার বন্ধ করো সবাই। আমি কাকে বিয়ে করব এটা আমি জানি। আমি চেয়েছি তোমার ওই ফালতু সাহায্যগুলো। তোমরা আবার আমার লাইফ এলোমেলো করে দিতে উঠে পড়ে লেগেছ, যেখানে আমি মাত্র মাথাটা উঁচু করা শিখিয়েছি। ধ্রুবর সামনে সৌরভ ইয়ামিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ছেলের এই চূড়ান্ত বেয়াদবিগুলো তার হজম হচ্ছে না। আর সৌরভ বহু কষ্টে নিচু আওয়াজে বললেন, আমি ভেবেছি যদি আরেকবার তোমার লাইফটা গুছিয়ে। আমি বলেছি? ধ্রুব আবারও চেঁচালো। সৌরভ কথায় খেয়েই হারিয়ে ফেললেন। পাশ থেকে রাহুল নম্ন কণ্ঠে ভয় নিয়ে ধ্রুবর কাঁধে হাত রাখলো, বলল, ধ্রুব আস্তে কথা বলো প্লিজ, তোমার বাবার হাই প্রেশার আছে। ধ্রুব শুনে চোখ বুজে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। নিজের রাগ কন্ট্রোল করে একটা সময় নিজেকে শান্ত করে চাপা স্বরে লাল চোখ নিয়ে বলল, আমি আমার বিয়েতে তোমায় বলবোই না, চিন্তা নেই। বিয়ে যেদিন করতে ইচ্ছে হবে না,
জাস্ট কাজে অফিসে গিয়ে কাজ সেরে বউ নিয়ে চলে আসবো। তোমার লোক দেখানোর দায়িত্বগুলো আমার দরকার কখনই ছিল না, ভবিষ্যতেও হবে না। সৌরভ মাথা তুলে ছেলের দিকে তাকালেন। বুকটা আবার ভারী হচ্ছে তার। বুকের ব্যথা ক্রমশ বেড়ে যাচ্ছে। ধ্রুব হয়তো চিন্তাও করেনি এই কথাগুলো একটা বাবার জন্য কতটা পীড়াদায়ক। বাবা হিসেবে একজন পুরুষকে ব্যর্থ অনুভব করিয়ে ফেলতে পারে মুহূর্তেই। ধ্রুব কথাটা বলে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। বড় বড় পা ফেলে বাইকের দিকে এগিয়ে গেল। সৌরভ বুকে হাত দিয়ে পাশে থাকা চেয়ারে ধপ করে বসে পড়লেন। রাহুল দ্রুত ব্যাগ থেকে ইনহেলার আর প্রেসারি ওষুধ বের করে দিল ওনাকে। সৌরভ সেগুলো ধরলেনই না, ছেড়ে যাওয়ার দিকে টলটলে চোখে চেয়ে থাকলেন। ধ্রুব মারাত্মক স্পিডে বাইক চালাচ্ছিল। ওরা হাত আজ কাঁপছে রীতিমতো। শরীর হেলে পড়তে চাইছে, তবু স্পিড কমাচ্ছে না। আজ এই রাস্তায় মরে পড়ে থাকলে ধ্রুবর আফসোস হবে না। শালা জিন্দেগির প্রতি ঘেন্না ধরে গেছে রীতিমতো। একটা তামাশা চলছে ওর লাইফে। ধ্রুব বারবার গাড়িগুলো ওভারটেক করেছিল, যেন আজ কোনো রকমে মরে যেতে পারলে তৃপ্তি। ধ্রুবর ফোন পকেটে বারবার বাজছে। কয়েকবার বেজে ফোন কাটলো। ধ্রুব ফোন রিসিভ করলো না। ওর চোখ দুটো টুলছে, যেন লুটিয়ে পড়বে এক্ষুনি। হয়তো পুরনো মেন্টাল ট্রমাটা আবার হানা দিতে চাইছে। বারবার ফোন বাজছিল, তাই একসময় অতিষ্ঠ হয়ে বাইকের স্পিড কমিয়ে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে তানিয়ার গলার আওয়াজ শুনতে পেল। কাঁদতে কাঁদতে বলছে, ধ্রুব ভাই, অদিতি। গাড়ির শ্বাস আওয়াজে ধ্রুব কিছু শুনতে পাচ্ছে না। তানিয়ার কাছে ওর নাম্বার দেওয়া ছিল, যেন অদিতির খোঁজ নিতে পারে। তানিয়ার সাহস হবে না বিনা কারণে ধ্রুবকে কল দেওয়ার। অদিতির হয়তো কিছু প্রয়োজন, তাই ধ্রুব বাইক এক পাশে সাইড করলো। কানে ফোন চেপে জিজ্ঞেস করলো, শুনতে পাইনি আমি, এখন বলো। তানিয়া হাঁপাচ্ছে। ও কান্না আটকে অশান্ত শ্বাস ফেলতে ফেলতে বলল, ভাইয়া, অদিতিকে পাওয়া যাচ্ছে না 2 ঘন্টা ধরে। হঠাৎ ধ্রুবর বুক কেঁপে উঠল যেন। এমনিতেই অ্যাংজাইটি অ্যাটাকের মতো হচ্ছিল, তার উপরেই খবর। ধ্রুব মনের মধ্যে নেগেটিভ কিছু ভাবতে চাইছে না। শান্ত থাকার চেষ্টা করে বলল, হোস্টেলে ফেরেনি ও? না ভাইয়া, ও হোস্টেলে নেই। আশেপাশের জায়গাগুলো খোঁজা হয়েছে, কোথাও নেই। কেউ কেউ বলছে অদিতিকে লাস্টবার কতগুলো ছেলের সঙ্গে নাকি দেখেছে কজন। ধ্রুব অবিশ্বাস নিয়ে বলল, অদিতির ছেলেদের সঙ্গে? কে দেখেছে ওটা? ভাইয়া, আমাদের ক্লাসমেট কজন, আমরা বিশ্বাস করতে পারছি না এটা। তা নিয়ে থামলো এবার। ধ্রুব চোখ বন্ধ করে কিছু একটা ভাবার চেষ্টা করলো। ওর মন এবার কু ডাকতে শুরু করেছে। আবারও মনের মধ্যে কিছু একটা হারিয়ে ফেলার শূন্যতা অনুভব করছে, যেমনটা অনুভব করতো ওর মা মারা যাওয়ার পর। ধ্রুবর বুক ধুকপুক করছে। ও অতিষ্ঠ ভঙ্গিতে নিজের বুকের বাঁ পাশটা কুর্তার ওপর খামচে ধরল। ধ্রুবর অস্থিরতা বাড়ছে। ও বহু কষ্টে উচ্চারণ করলো কটা কথা, হোস্টেলের সিসিটিভি ফুটেজ চেক করো তানিয়া, আমি আসছি। ধ্রুব বাকি কথা শোনার আগে এক মুহূর্তের মধ্যে বাইক এক টানে ঘুরিয়ে ফেললো ভার্সিটির দিকে। তারপর বাড়িয়ে দিল বাইকের স্পিড। আশেপাশের গাড়ি, বাইক সিএনজি চলছে। একটা বাইকের এত স্পিড দেখে সবাই বারবার তাকাচ্ছিল ধ্রুবর দিকে। ধ্রুবর এসবে পরোয়া নেই। ও ঘাম হচ্ছে ভীষণ। ও এক হাতের পিঠে কপালে ঘাম মুছিয়ে স্পিড বাড়াচ্ছে ক্রমশ। ওর বুক ধুকফুক করছে ভীষণ, যেন অদিতির কাছে উড়ে পৌঁছে গেলে ওর শান্তি। মায়ের পর আর কাউকে হারিয়ে ফেলার শক্তি সম্ভবত ও আর নেই। ধ্রুবর বুক ব্যথা করছে, ক্রমশ অসুস্থ হয়ে যাচ্ছে ও। মাথা ফেটে যাচ্ছে, আগে রোগের সিমটম দেখা যাচ্ছে। ধ্রুবর ঢোক গেল। বিড়বিড় করে নিজের বুকের বাঁ পাশে চাপ দিতে দিতে বলল, ও ঠিক আছে, সেফ আছে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এসবের মধ্যে হঠাৎ করে ধ্রুব উপলব্ধি করলো ওর নিজের জীবনের থেকেও এখন ইম্পর্ট্যান্ট কেউ আছে ওর জীবনে, যে হারিয়ে গেলে, যার গায়ে সামান্য আঁচল লাগলে ধ্রুব ইয়ামের পাগল পাগল হয়ে যায়। সেই মেয়েটা এখন নিখোঁজ। তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে ও। একটা আয়োজিত জমকালো রাত অদিতি হারিয়ে যাওয়ার খবরে যেন মুষড়ে পড়ল। রাতের অন্ধকার বাড়ছিল ক্রমশ, সেই সঙ্গে বাড়ছে ধ্রুবর বুকের ব্যথাগুলো। ওই ব্যথাগুলো ধ্রুবকে উন্মাদ করে দিচ্ছে। ধ্রুব আজ যেন নিজের মধ্যেই নেই। কোনো রকম নিজেকে মানসিক অসুস্থতাকে ঠেলে এড়িয়ে ধ্রুব বাইক নিয়ে পৌঁছালো হোস্টেলের বিল্ডিংয়ে। অফিস রুমের সামনে যেতেই দেখে রুমের সামনে অদিতির ডিপার্টমেন্টের অনেকে জড়ো হয়ে আছে। অফিস ম্যানেজার হাঁকডাক ছেড়ে সবাইকে সামলানোর চেষ্টা করছে। কিছু থেকে বাকি সবাইকে চলে যাবার জন্য বারবার বলছে। ধ্রুব বাইকের চাপে পকেটে ঢুকতে ঢুকাতে অধৈর্য ভঙ্গিতে বড় বড় পা ফেলে অফিস রুমে ঢুকে গেল। ধ্রুবকে দেখেই ওরা কম্পিউটারের সামনে থেকে সরে দাঁড়ালো। ধ্রুব ধাপ করে কম্পিউটারের সামনে চেয়ারে বসে গেল। পুরো হোস্টেলে গত 2 ঘন্টা সিসিটিভি ফুটেজ উম্মাদের ন্যায় চেক করে যেতে লাগলো একের পর এক। পাশ থেকে ইমন ধ্রুবকে এভাবে মাউস কিবোর্ড চাপতে দেখে কাছামুচি ভঙ্গিতে বলল, সিসিটিভি ফুটেজে কিছুই নেই ধ্রুব, আমরা খুঁজেছি।
ধ্রুব চোখ বুজে শ্বাস ছাড়লো, তবুও হাল ছাড়লো না। আবার লেগে গেল চেক করতে। ওর হাতের ভেন্সগুলো যেন এখন আরও বেশি ফুলে উঠেছে। ফোল্ড করা কুর্তার হাতার দিকটা নীল নীল ভেন্সে আরও আকর্ষণীয় হয়ে যাচ্ছে। কিন্তু ইমন সেগুলো দেখে চমকে উঠল। ধ্রুব ধ্রুব কি আবার অসুস্থ হয়ে যাচ্ছে? ওর মেন্টাল ট্রমা এলে ভেন্স ফুলে যায়, সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ারও রেকর্ড আছে। ইমন ধ্রুব দিকে তাকিয়ে রইল। এখন ধ্রুবকে কিছু বলা যাবে না। এই মুহূর্তে ও বন্ধু দেখবে না। পাশ থেকে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমরা সব খুঁজে ফেলেছি। অদিতিকে দেখা যায়নি হোস্টেলের আশেপাশে। কিছু খুঁজে না পেয়ে ধ্রুব এবার হার মানল। কম্পিউটারের কিবোর্ড ছেড়ে দিয়ে দু হাতে মুখ ঢোলে মুখে হাত চেপে বসে রইল কিছুক্ষণ, যেন কিছু একটা ভাবছে সে। অদিতি, ধ্রুবর বাবার রাজনীতি, এই ব্যাপারগুলো মেলানোর চেষ্টা করছে ও। তারপর একদম হঠাৎ ধ্রুব চেয়ার থেকে উঠে পড়ল। বাকিরা তখনও অবাক চোখে এক উন্মাদ প্রেমিককে দেখে যাচ্ছিল। ধ্রুব অফিস রুমের বাইরে গিয়ে সবার দিকে তাকালো। সবাইকে জহুরি চোখে দেখলো কারো মুখের এক্সপ্রেশন কেমন। সবাইকে চিন্তিত দেখাচ্ছে। ধ্রুব ভাই ওদেরকে সন্দেহ করলো না, বরং কথা তুলল, গমগমে স্বরে বলল, অদিতিকে কেউ দেখেছো আজ? কেউ দেখে থাকলে কোথায় অ্যান্ড কখন দেখেছিলে? মনে পড়েছে কিছু? পাশ থেকে এক ছেলে ক্লাসমেট কিছুটা উঁচু কণ্ঠে বলল, আমি দেখেছিলাম ভার্সিটির গেটের সামনে ওকে দেখা গেছিল লাস্টবার, কতগুলো ছেলেদের সাথে। ধ্রুব থামলো, জিজ্ঞেস করলো, ছেলেগুলোকে চেনো? ছেলেটা উত্তর দিল, মনে হয় না আমাদের ভার্সিটির কেউ, বাইরের কেউই লাগছিল। ধ্রুব চোখ বুজে কিছু একটা ভাবার চেষ্টা করো, তারপর হুট করে কি মনে করে ছুট লাগালো সামনের দিকে। পেছনে ইমন দৌড়ে আসছিল। ধ্রুব ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে পড়ল। দারোয়ান তখন নাক ডেকে ঘুমাচ্ছিল। ধ্রুব ওর সামনে দাঁড়িয়ে অপেক্ষা করলো না আর। তাকে না জাগিয়ে পকেট থেকে গেটের চাবি বের করে গেট খুলে ফেললো। এমন ধ্রুবর কাণ্ড আর দারোয়ানকে এখনও মরার মতো ঘুমোতে দেখে ওর হাসি পেয়ে গেল। তবে ওর হাসি ঠোঁটে আসছে না ধ্রুবর অতিরিক্ত উন্মাদনা দেখে। ধ্রুব অফিস রুমের দিকে যেতে যেতে ইমনকে বলল, অদিতি ভার্সিটি থেকে বেরোয়নি, তার মানে ভার্সিটির সিসিটিভি ফুটেজ দেখা লাগবে। তুই ম্যানেজার থেকে অফিস রুমে চাবি নিয়ে আয়, কুইক। এমন হাঁটা থামিয়ে দাঁড়িয়ে বলল, কিন্তু চাবি তো ওনারা আমাকে দেবেন না, তুই গেলে হয়তো তোকে। ধ্রুব হাঁটতে হাঁটতে জবাব করে বলল, গিয়ে বল ধ্রুব ইয়েমেন চেয়েছে, যা। ইমন এক দৌড়ে গেল। চাবি নিয়ে আসতেই ধ্রুব তালা খুলে ভেতরে ঢুকলো। ম্যানেজার মাঝরাতে ঘুম ভেঙে সতর্কভাবে পাশে দাঁড়িয়ে আছে। বলা যায় না এই বকাটের ছেলে আবার কোন কাণ্ড করে বসে। চাবি না দিলে চাকরি থাকবে না, আবার দিলেও বিপদ। ধ্রুব কম্পিউটারের সামনে বসে দেখছে সব। ইমন পাশে ঝুঁকে আছে কম্পিউটারের দিকে, দুজনের তীক্ষ্ণ চোখ দুটো স্থির স্ক্রিনে। হঠাৎ ধ্রুবর ভ্রু কুঁচকে গেল। ইমন অবাক হয়ে বলল, এই 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 ওই ছেলেগুলো না, যাদের তুই পিটিয়েছিলি তোদের ফ্যাক্টরি ঝামেলা করার জন্য? ধ্রুব ও ঝুঁকে এলো অনেকটা স্ক্রিনের দিকে। ভালো করে একজনের কাজগুলো দেখলো ও। ওরা রাত 9টা থেকে ভার্সিটির গেটের সামনে ঘুরঘুর করছে। ধ্রুব বেরিয়ে আসার সময় যে যার জায়গায় লুকিয়ে পড়েছিল। ধ্রুব যেতেই আবার বেরিয়েছে। যেই না অদিতি বেরিয়েছে, ওরা সবাই মিলে ওর পিছু নিয়েছিল। অদিতি সেটা বুঝে ভয়ে সেটিয়ে দ্রুত পা চালাচ্ছিল। ওদের মধ্যে একজন আচমকা অদিতির সামনে দাঁড়িয়ে গেল। তারপর অদিতির ব্যাগ নিয়ে টানা হেঁচড়া করলো কিছুক্ষণ। অদিতি ভয়ে কেঁদে ফেলেছে, বারবার কিছু বলেছে ওদের। তারপর ওদের সামনে একটা গাড়ি এসে থামলো। মুখোশ পরা একটা ছেলে গাড়িতে বসা। ওই ছেলেগুলো অদিতিকে জোর করে গাড়িতে তুলে দিল। গাড়ি অদিতিকে নিয়ে চলে গেল। গাড়ি নম্বর D189260। এইসব কিছু দেখে ধ্রুবর রাগ আর দেখে কে, ও চেয়ার থেকে উঠে কম্পিউটার তুলে ফেলেছে হাতে আছাড় দেওয়ার জন্য। পাশ থেকে ম্যানেজার ততস্থ হয়ে চেয়ে আছে। ধ্রুবকে আটকাতে গেলে বিপদ। এদিকে ইমন দ্রুত ধ্রুবকে আটকে ফেললো। কি করছিস? রাগ বলছে। ধ্রুবর হাত থেকে কম্পিউটার কেড়ে নিয়ে জায়গায় রাখলো ইমন। ধ্রুব রাগে হাঁপাচ্ছে। রাগে ওর কপালের রগ অবধি ফুলে গেছে, চোখ দুটো মারাত্মক লাল। ধ্রুব এবার নিজের রাগে সহ্য করতে না পেরে পা দিয়ে লাথি দিল চেয়ারে। চেয়ার ভেঙে গিয়ে মাটিতে পড়ল। ধ্রুব ওই ভাঙা চেয়ারটাকে তুলে শূন্যে আছাড় মারল। গর্জে উঠল ভয়ঙ্করভাবে, শুয়োর বাচ্চাগুলো আমার কলিজায় হাত দেওয়ার সাহস কই থেকে পেল? ধ্রুব আর এক মুহূর্ত দাঁড়ায় না। ভাঙা চেয়ার ডিঙ্গিয়ে বেরিয়ে আসে। ইমন পিছু পিছু দৌড়াচ্ছে। ধ্রুব বড় বড় পা ফেলে যাচ্ছে আর রাগে অন্ধ হয়ে যাচ্ছে। যা পাচ্ছে তাদের লাঠি বসাচ্ছে। ওর মেজাজ আজ যেন চূড়ান্ত উগ্র। ইমন ভয় পাচ্ছে। আর ধ্রুব কাউকে খুন করে ফেলতেও পারে। ও কী করবে, কীভাবে সামলাবে ধ্রুবকে ভেবে পাচ্ছে না। ধ্রুব বাইকে উঠল। ইমন দ্রুত পেছনে উঠে বসলো।
বাইকের গতি স্বাভাবিক না, পাগলা ঘোড়ার ন্যায় ছুটছে। ইমন দুহাতে বাইক চেপে দোয়া দৌড় পড়ছে, যে স্পিডে বাইকের যে কোনো সময় মোড়ে ভুটটুত হয়ে যেতে পারে। ধ্রুব ওই গ্যাংয়ের টেরায় গিয়ে বাইক থামালো। বাইকের চাবি না খুলে বড় বড় পা ফেল এগোচ্ছিল। মাটিও হয়তো ধ্রুবর হাঁটাতে আজ ব্যথা পাচ্ছে। ইমন দ্রুত বাইকের ইঞ্জিন বন্ধ করে চাবি নিয়ে ধ্রুবর পিছু পিছু ছুটল। ছেলেগুলো তখন হৈহুল্লোড় করে মেঝেতে বসে কাঠ খেলছিল। ধ্রুব সোজা ঢুকে মুহূর্তের মধ্যে ওদের মধ্যমণি শাহিনের কলার ধরে শূন্যে তুলে ফেলল। ওই অদিতির গায়ে হাত দিয়েছিল। শাহিনের কলা ধরে শূন্যে তুলে ফেলতে শাহিন বড় বড় চোখে তাকালো। কিছু বুঝে ওঠার আগেই ধ্রুব নিজের কপাল দিয়ে ওর নাকে একটা খুশি বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে নাক দিয়ে ওর গল গল করে রক্ত পড়তে লাগলো। ওর রীতিমতো জানোয়ারের মতো ছেলেটাকে মাটিতে নামিয়ে এবার ওর ঘাড় চেপে ধরে দেয়ালের মধ্যে ঠুকতে লাগলো। আর প্রতিবার হিংস্র দানবের ন্যায় বলতে লাগলো, শি ইজ মাই ওম্যান, মাই ওম্যান। তুই কোন সাহসের গায়ে হাত দিয়েছিস পোলা? শাহিন আচমকা আক্রমণ সামলাতে পারেনি। ওর গায়ে আর একটু জোর নেই পাল্টা আক্রমণ করার। ও বারবার মাপ চাইতে লাগলো, কেঁদে দিল ব্যথায়। ভাই মাফ করে দেন, আর হইব না। ধ্রুব বারবার দেয়ালে ঠুকছে ওর মাথা। এবার সিংহের মতো গর্জন করে উঠে বলল, কই আছে অদিতি, বল। শাহিনের নাক মুখ থেতলে যাচ্ছে দেয়ালের সঙ্গে। ও হাঁপাতে হাঁপাতে বলল, আপনাদের ভার্সিটির সামনে ভাঙ্গা পোড়া বাড়িতে। বাকিরা ধ্রুবর এমন হিংস্রতা দেখে শাহিনকে এই অবস্থায় দেখে পালিয়ে গেল তাৎক্ষণিক। ইমন ওদের ধরতে চেয়েছিল, পেছন থেকে পারেনি। জানের ভয়ে ইমনকে রীতিমতো ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। ধ্রুব এবার শাহিনকে মাটিতে ফেলে লাথি দেওয়া শুরু করলো। এক একটা লাথি শাহিনের পেট অবধি পৌঁছে ফেলছে যেন। শাহিনের কপাল ফেটে গেছে, চোখ উল্টে গেছে, যে কোনো মুহূর্তে মারা যাবে। ইমন এবার দ্রুত ধ্রুবকে আটকালো। দুহাতে ধ্রুবকে পেছন থেকে জড়িয়ে ধরে গায়ের জোরে আটকাচ্ছে। ও মরে যাবে ধ্রুব, খোদার কসম, থাম বন্ধু, থাম, অনেক হয়েছে, থাম থাম। ধ্রুব তবুও থামছে না। ওর মানসিক অসুস্থতা এবার পুরোটাই এফেক্ট ফেললো শাহিনের উপর। শাহিন ততক্ষণে অজ্ঞান হয়ে শরীর ছেড়ে দিয়েছে। ধ্রুব ওর কলার ধরেছিল, কলার ওর হাত থেকে খসে গেছে। লুটিয়ে পড়ল মাটিতে শাহিন। ও অজ্ঞান অবস্থাতেও আরও কয়েকটা লাথি মারল শরীরে। শাহিন হুঁশে নেই। ইমন দ্রুত ধ্রুবকে আটকে দিল। ধ্রুব নিজের মধ্যে নেই। ওকে শান্ত করতে হবে, না হলে আজ যা হবে তার জন্য পরে দুজনেই ভেসে যাবে। ইমন দ্রুত গিয়ে ধ্রুবকে জড়িয়ে ধরে ফেলল। ধ্রুব কিছুক্ষণ ছোটাছুটি করলো, ধস্তাধস্তি করলো, তবুও ইমন ছাড়ালো না, বরং ধ্রুব শক্ত পিঠে হাত দিয়ে থাপ্পড় দিতে দিতে অধৈর্য ভঙ্গিতে বলতে লাগলো, কুল ধ্রুব, শান্ত হ ভাই, শান্ত হ। একটা সময় ধ্রুব ধীরে ধীরে শান্ত হলো, নেতিয়ে পড়ল ইমনের গায়ের ওপর। ইমন ধ্রুবকে দ্রুত আগলে নিল, বলল, বাইক আমি চালাচ্ছি, তুই অসুস্থ। ধ্রুব মনে পড়ে গেল আবার অদিতির কথা। ইমনকে ফেলে এগিয়ে গেল বাইকের দিকে। বাইক চালাতে চেয়েছিল শুরুতে। ইমন ওকে সরিয়ে দিয়ে নিজের সামনে বসলো। তারপর দিল এক টান। ধ্রুব অস্থির, বারবার বলছে জোরে চালাতে। ইমন হতাশ হয়ে নিজের বাইকের স্পিড দেখে তো আরেকবার আয়নায় অস্থির ধ্রুবককে দেখে। ও পুরোটা রাস্তা নিজেকে প্রবোধ দিয়ে শান্ত করে রাখলো। ভাঙা বাড়ির সামনে আসতে ধ্রুব বাইক থেকে নামলো, দৌড়ে বাড়িটার সামনে। ধ্রুবকে আসতে দেখেই এক একজন হুড়মুড়িয়ে পালিয়ে গেল জায়গা ছেড়ে। ধ্রুব এখন ওদিকে মন দেওয়ার সবাই নেই। ওর পুরো মাথা ভর্তি চেপে গেছে অদিতি, যে মেয়েটা ভয় পায় ভীষণ ছেলেদের। ওই মেয়েকে আজ ছেলেরা তুলে নিয়ে গেছে। ধ্রুব ওই মেয়ের সামনে একটা ছেলে হয়ে কি করে মুখ দেখাবে? দরজা খোলা। ধ্রুব উম্মাদের ন্যায় ঘরে ঢুকতে দেখতে পেল অদিতিকে। দৌড়ে দিয়ে ওর হাত বাঁধা, পা বাঁধা, ফেলে রেখেছে ওকে মেঝেতেই। শাড়ি এলোমেলো, চুল এলোমেলো, কামরার মেঝে জুড়ে লাল ছোপ ছোপ ভেজা রক্তের দাগ। ধ্রুব যখন দরজা ভেঙে ঢোকে তখন অদিতি নিভু নিভু চোখে দেখছে ধ্রুবকে। ওর বুকে সাহস এলো যেন। বহু কষ্টে ক্ষীণ কণ্ঠে ডাকলো, ধ্রুব। ধ্রুব দরজার সামনে বিধ্বস্তের ন্যায় দাঁড়িয়ে, ওর চোখ টলমলে, ঘামে ভেজা পুরো গা, চুল এলোমেলো, কুর্তা এবড়ো থাবড়ো। অদিতির চোখ নিভে যাচ্ছে। বহু কষ্টে চোখ খুলে আছে সে। ওর চোখ দুটো স্থির ধ্রুবর দিকে। অদিতিকে এভাবে দেখে ধ্রুব শরীর হেলে পড়েছে যেন। পাঁচটা ঘন্টা পর মেয়েটাকে চোখের সামনে দেখছে ও। রেখে গেছিল সহি সালামতে, অথচ পেল রক্তাক্ত অবস্থায়। বুকটা ফেটে যাচ্ছে ধ্রুবর অদিতিকে এভাবে দেখে। ইমন তখন দ্রুত অদিতির হাতে পায়ের বাঁধন খুলছিল। ধ্রুব উম্মাদের ন্যায় ঢুলতে ঢুলতে ধীর পায়ে এগিয়ে আসছে অদিতির দিকে। ও হাঁটু ভেঙে ঢুলতে ঢুলতে ধপ করে বসে পড়ল অদিতির পাশে। ধ্রুব বসতেই ইমন একটু দূরে গিয়ে দাঁড়ালো। ধ্রুব ওর পাশে বসে টলটলের চোখে অসহায়ের মতো অদিতির দিকে চেয়ে রইল। তারপর কি হলো আচমকা? অদিতিকে ওই অবস্থায় দেখে ও নিজেকে আর একটু সামলাতে পারল না।
দুহাতে আচমকা অদিতিকে টেনে উঠিয়ে জড়িয়ে ধরে নাকে মুখ গুজে ফেলল। অদিতি চোখ বুজে ফেলল, জোরে শ্বাস টানল। শ্বাসকষ্ট হচ্ছে ওর এই মুহূর্তে। ওর ওপর ধ্রুবর এমন ছোঁয়া। ধ্রুব আজ আর জাতপাত মান সম্মান কিছু ভাবে না। শক্ত করে অদিতিকে জড়িয়ে ওর ঘাড়ে মুখ ডুবে নিঃশব্দে চোখে জল ছেড়ে দিল। অদিতির চোখ বুজে আছে। ওর গায়ে এক ফোঁটা শক্তি নেই ধ্রুবকে আটকানোর, কথা বলে মানা করার। হঠাৎ করে যেন ধ্রুবর ছোঁয়া ভালো লাগছে অদিতির। খরা বুকের মধ্যে এতক্ষণে যেন পানির ঢল নেমে এলো। অদিতি চোখ বুজে জুড়ে শ্বাস ছাড়ে। দুর্বলভাবে গা পুরোটা এলিয়ে দিল ধ্রুবর বুকে। ধ্রুব সঙ্গে সঙ্গে অদিতিকে আঁকলে ধরে, আরও শক্ত করে জড়িয়ে ধরল। ওর যেন তাতেও শান্তি নেই। এই মেয়েটাকে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারলে আজ ওর শান্তি তৃপ্তি। ধ্রুব অস্থির আচরণ করছিল। অদিতির ঘাড় থেকে মুখ তুলে চোখ মুছে অদিতির মুখটা দু হাতে আগলে ধরল। বারবার ও চুল গুছিয়ে দিচ্ছে, মাথায় ফু দিচ্ছে যেন ব্যথা কমে যায়। কি করবে, কি করা যায়, কি করলে মেয়েটা একটু শান্তি পাবে, ওর আত্মা ঠান্ডা হবে, ও নিজেও সেটা বুঝছে না। ধ্রুব ছাড়লো ওকে। একটু সরে টলটলে চোখে চেয়ে রইল আহত অদিতির দিকে। ঢোক গিলে কাপা স্বরে জিজ্ঞেস করলো, ঠিক আছো তুমি? ধ্রুব কণ্ঠ যেন জমে আছে। ও সারা শরীর কাঁপছে। ও কথা বলতেই কম্পিত হাতটা ধীরে ধীরে উঠে অদিতির মাথায় রাখলো। শান্তিতে অদিতির চোখ মুছে ফেললো। এতক্ষণে হঠাৎ ধ্রুব হাতে ভেজা রক্তের স্পর্শ অনুভব করতে ওর রুহ অব্দি থমকে গেল। ধ্রুব ভয় পেয়ে গেল। ওর হাত চোখে সামনে ধরলো, হাত ভর্তি টকটকে লাল রক্ত। ধ্রুব বিস্মিত বিড়বিড় করলো, রক্ত? ধ্রুব মাথা তুলে অদিতির দিকে তাকালো। অদিতির মাথা থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে কানের পেছনে গড়িয়ে পড়ছে। ধ্রুব হতভম্ব হয়ে গেল। অদিতির দিকে তাকালো ও। অদিতির চোখ বুজে হেলে পড়ছে ওর বুকের ওপর। ধ্রুবর চোখগুলো আবার ধীরে ধীরে লাল হচ্ছে। ও হেলে পড়া অদিতিকে দু হাতে আগলে ধরল। অদিতির হাতটা চেপে ধরে কপালে চুমু খেলো শক্ত ভঙ্গিতে। দাঁতে দাঁত পিষে বলল, আই প্রমিস ওরা একটাও বাঁচবে না। ধ্রুব ইয়ামিন ওদের এক একটার মাথা নিজের হাতে পিষবে।